নিজের নববিবাহিতা স্ত্রীকে অন্য কারোর সাথে সঙ্গমে লিপ্ত হতে দেখে নির্জন যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে স্ত্রীর বিছানার সঙ্গীকে দেখে। এমনটা দেখবে সে কখনো কল্পনাও করেনি, কিন্তু তা বাস্তবে সামনে ঘটেছে। রুমের লাইট অন করতেই সন্ধ্যার সাথে সঙ্গমে লিপ্ত ব্যক্তিটি তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে নিজেকে পোশাকে আয়ত্ত করে নিয়ে নির্জনকে পাশ কাটিয়ে রুম থেকে চলে গেল। সন্ধ্যা তখনও নির্লিপ্ত ভঙ্গিতে বিছানাতেই বসে আছে। কয়েক মাস আগে অনেকটা পারিবারিকভাবেই সন্ধ্যার সাথে বিয়েটা হয়েছিল নির্ঝরের। পড়াশোনা শেষ করার পর নির্ঝর ডিফেন্সে চাকরি পেয়েছিল। সে সুবাদে নির্ঝর খুব একটা ছুটি ছাটা পেত না। ছেলেকে সংসারের বাঁধনে বাঁধার জন্যই অনেকটা জোর করে বিয়ে করা নির্ঝরের মা। তবে নির্ঝরেরও যে বিয়েতে খুব একটা আপত্তি ছিল তেমনটা নয়, সেও মনে মনে এর জন্যই রাজি ছিল। কিন্তু ওই যে তার চাকরি, কোনো মেয়ে বিয়ে করবে এমন ছেলেকে যে কিনা বছরের পর বছর ছুটি পায় না। কিন্তু বনলতা চৌধুরী অনেক খুঁজে টুজে যাচাই করে অবশেষে পেয়েছিলেন তেমন একটা মেয়ে। রূপে গুণে অতুলনীয় ছিল সে। সাহিত্য নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষে পড়ছিল সে। বাবা মায়ের একমাত্র মেয়ে। আমাদের নির্ঝরের মা মিসেস বনলতা চৌধুরী এমন একটা সুযোগ্য কন্যাকে হাতছাড়া করতে চাইলেন না। তাই তো খুব একটা খোঁজ খবর না নিয়েই অনেকটা তড়িঘড়ি করে বিয়ে দিয়েছিলেন নির্ঝরের। অবশ্য এক্ষেত্রে একা বনলতাকে দোষ দেওয়ার কোনো কারণ নেই, কেননা সন্ধ্যার বাবা আশিকুর রহমানেরও মেয়ের বিয়ে নিয়ে অনেক তাগাদা ছিল। তাই অনেক জোর এবং নিজের অমন সুন্দরী পুত্রবধূ পাওয়ার লোভ সামলাতে পারেনি বনলতা চৌধুরী। প্রথম সপ্তাহে মেয়ে দেখা আর তারপরের সপ্তাহেই বিয়ে। বিয়ের জন্য 2 সপ্তাহের ছুটি পেয়েছিল নির্ঝর। বিয়ে হানিমুন সবটাই খুব ভালোভাবেই কাটিয়ে চলে গিয়েছিল আবার নিজের কর্মস্থলে। আপাতত দৃষ্টিতে সবটা ভালো কাটলেও কিছুটা খটকা বা ভাগ থেকে গিয়েছিল নির্ঝরের মনে। কারণ সে তার বন্ধু মহলে শুনেছিল তাদের বিয়ের পর স্ত্রীদের আচরণ, কিন্তু সন্ধ্যার মাঝে তেমন একটা আগ্রহ সে দেখেনি। বিশেষ করে তাদের বিয়ের পর যতবার মিলন হয়েছিল ততবারই সন্ধ্যা কেমন যেন একটা নিস্তেজ ছিল। মানে তার যেন এসবে কোনো একটা আগ্রহ ছিল না, এমন একটা ভাবসাব। এ নিয়ে নির্ঝর তার একটা ঘনিষ্ঠ বন্ধুর সাথে আলোচনাও করেছিল। তখন তার বন্ধু বলেছিল, দেখ, হয়তো ভাবির আগের কোনো এক্সটেক ছিল, এখনও হয়তো তাকে ভুলতে পারেনি, তাই তোর সাথে মিলনে তার এত অনীহা। পরবর্তীতে অবশ্য নির্ঝর নিজেই খোঁজ নিয়েছিল সন্ধ্যার ব্যাপারে, তার স্কুল, কলেজ, এমনকি ভার্সিটি ক্যাম্পাসেও। কিন্তু সেক্ষেত্রেও অনেকটা অবাকই হয়েছিল নির্ঝর। তার সাথে অনেকটা অহংবোধও হয়েছিল তার সন্ধ্যার মতো স্ত্রী পেয়ে। কেননা সে সন্ধ্যার প্রতিটি বন্ধুবান্ধবের থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে সন্ধ্যা ছোটোবেলা থেকেই একা থাকতে বেশি পছন্দ করত। ছেলেদের সাথে সে খুব একটা কথা বলতো না। তবে তার বন্ধু মহলে মেয়েদের তালিকা অনেক বড়। এমনকি জীবনের এতগুলো বছর পর্যন্তও তার কোনো বয়ফ্রেন্ড নেই, বা কখনো কোনো ছেলের সাথে তাকে ঘনিষ্ঠ মেলামেলা করতেও তারা দেখেনি। এতে করে নির্জন মনে মনে একটু স্বস্তি পাচ্ছিল, এ ভেবে যে আর যাই হোক, সন্ধ্যার পুরুষ ঘটিত কোনো ব্যাপার নেই। এরপর সে নিজেই সন্ধ্যার পক্ষে একটা যুক্তি দাঁড় করালো। তার মতে, যেহেতু সন্ধ্যার মা নেই, সে বরাবরই একাকী বড় হয়েছে, অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে সে। আর নির্ঝর যেহেতু তার জীবনের প্রথম পুরুষ, তাই হয়তো তার মধ্যে এতটা জড়তা। সময়ের সাথে সাথে হয়তো এটা ঠিক হয়ে যাবে। সত্যি বলতে সন্ধ্যা ছিল অতুলনীয় রূপসী এক নারী। তার মতন এমন নারীর সান্নিধ্য যে কোনো পুরুষই চাইবে। আর নির্ঝর সেখানে স্বয়ং তার স্বামী, সেক্ষেত্রে সে কী করে তার মোহ সামলাবে? কিন্তু সন্ধ্যার প্রতি নির্ঝরের এই রূপের মোহ হঠাৎ করেই একদিন ভেঙে গিয়েছিল। নির্ঝর হয়তো কখনো ভাবতেই পারেনি
তার সাথেও এমন একটা অঘটন ঘটতে পারে। বিয়ের 2 সপ্তাহ পর নির্ঝর ফিরে গিয়েছিল তার কর্মক্ষেত্রে। তার বিয়ে দিয়ে দেওয়ার পর তার মা চলে গিয়েছিল ওনার ঘনিষ্ঠ বান্ধবী অনুর বাড়ি। আসলে অনুর ছেলে মেয়েরা সবাই আমেরিকায় সেটেলড। অনুকেও নিয়ে যেতে চেয়েছিল তারা, কিন্তু অনু নিজেই তাদের সাথে যেতে চায়নি। এই কারণ সে নিজের জন্মভূমি ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে থাকতে পারবে না তাই। তখন অনু আর লতা মানে নির্ঝরের মা বনলতা মিলে ঠিক করেছিল নির্ঝরের বিয়ে হয়ে গেলে তারা 2 বান্ধবী মিলে সিলেটে গিয়ে থাকবেন। ওখানে অনুর ছেলে মেয়েরা তার জন্য একটা বাড়ি কিনে রেখেছিল, তাও চা বাগানের পাশেই। অনুর ইচ্ছে তাই তার ছেলেরা মায়ের জন্য ওই বাড়িটা কিনেছিল। তো সে যাই হোক, নির্জন যেহেতু বিয়ের করে নিয়েছে সেহেতু এখন তাদের 2 বান্ধবীর এই ইচ্ছেটা পূরণ হতেই পারে। আর তাছাড়া সন্ধ্যা এখন পড়াশোনা করছে সংসারের জাতকলে এখনই তাকে বাঁধতে চান বনলতা। নিজেরও মায়ের ইচ্ছেকে সম্মতি দিয়েছিল। এদিকে বনলতা চলে যায় সিলেট। তার কয়েকদিন পর নির্ঝরকেও চলে যেতে হবে তার কর্মস্থলে। তাই সে সন্ধ্যাকে তার বাপের বাড়িতে রেখে এসেছিল। এর কারণ হলো সন্ধ্যা একা একটা মেয়ে, এত বড় বাড়িতে কি করে থাকবে। তার চেয়ে বরং সে তার বাবার কাছে থাকুক, এতে করে নির্ঝরও নিশ্চিত থাকতে পারবে। হয়েছিল তাই, কিন্তু নির্ঝর চলে যাওয়ার 20-15 দিনের মাথায় সন্ধ্যা তাকে ফোন দিয়ে জানায় সে নির্ঝরদের বাড়িতে গিয়েই থাকবে। এতে করে নির্ঝর তাকে বলেছিল, কি বলছো কি সন্ধ্যা, তুমি একা থাকতে পারবে অত বড় বাড়িতে? নির্ঝর, তুমি যে কি বলো না, তুমি তো জানোই আমি ছোট থেকে একা একাই মানুষ। তবুও তখন তো তোমার সাথে তোমার বাবাও ছিল, তখন তো আমিও ছোট ছিলাম নির্ঝর। আর তাছাড়া যদি আমার একা লাগে তাহলে আমি বরং আমার বান্ধবীদের বাসায় ডেকে নেবে, এতে করে হ্রদ দেখা আর কলা বেচা দুটোই হয়ে যাবে। মানে ঠিক বুঝলাম না। মানে হচ্ছে আমারও একা থাকাও লাগলো না, আর আমাদের একটা গ্রুপ স্টাডিও হয়ে যাবে এর সাথে। এরপর নির্ঝরের আর অমত করার কোনো জায়গা ছিল না। সেও রাজি হয়ে যায় সন্ধ্যার প্রস্তাবে। কিন্তু সে তো আর জানতো না সন্ধ্যার মনে কি অবিসন্ধি ছিল। এর মাঝে আর নির্ঝর আসতে পারেনি তার কর্মস্থল থেকে। তারপর হঠাৎই একটা গোপন মিশনের নির্জন এবং তার পুরো টিমকে আসতে হয়েছিল ঢাকায়। মিশন শেষ হওয়ার পরে সবাই তাদের পূর্ব নির্ধারিত হোটেলে চলে গিয়েছিল। সঙ্গে নির্জনও অবশ্য গিয়েছিল। তখন হোটেলে যাওয়ার পর তার মস্তিষ্কে একটা চাপা উত্তেজনা কাজ করেছিল সন্ধ্যার সাথে একবার দেখা করার জন্য। এরপর অনেকটা রাতেই সে হোটেল থেকে বেরিয়ে পড়েছিল নিজের বাসার উদ্দেশ্যে। একবার ভেবেছিল সন্ধ্যাকে ফোন দিয়ে আসার কথা জানাবে, কিন্তু পর মুহূর্তেই নিজের মত পরিবর্তন করেছিল নির্জন। একেবারেই বিনা বার্তায় সে পৌঁছে চেয়েছিল সন্ধ্যার কাছে। হঠাৎ তাকে দেখে সন্ধ্যার মুখের উচ্ছ্বাসটা সে দেখতে চেয়েছিল। রাতের প্রায় মধ্যভাগে সে এসে পৌঁছায় নিজের বাসায়। মনে মনে তীব্র উত্তেজনা কাজ করছিল নির্ঝরের। কলিং বেল চাপ দেওয়ার কিছুক্ষণ পরই সে শুনতে পায় সন্ধ্যার গলার স্বর। কে? দরজাটা খোলো সন্ধ্যা, আমি এসেছি। আমি আবার কে? স্পষ্ট করে বলুন। কিছুটা বিরক্তি নিয়ে বলল কথাটি সন্ধ্যা। সন্ধ্যার এমন সতর্কতায় মনে মনে খুশি হলো নির্ঝর। সে নরম স্বরে সন্ধ্যার কথার প্রতি উত্তরে বলেছিল, আমি নির্ঝর, তোমার স্বামী। এবার তো দরজা খোলো। এরপর পিনপতন নীরবতা বিরাজ করছিল দরজার দুপাশে। প্রায় মিনিট 5 পর দরজা খুলল সন্ধ্যা। তার চুলগুলো ছিল এলোমেলো, পরনে ঢিলে ঢালা নাইট ড্রেস, মুখবর্তী কোনো প্রসাধনী ছিল না। তবুও সন্ধ্যাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী মনে হচ্ছিল নির্ঝরের কাছে। দরজা খুলতে নির্ঝর জড়িয়ে ধরেছিল সন্ধ্যাকে। এতে করে সন্ধ্যার মধ্যে কেমন যেন একটা আড়ষ্টতা নজর পড়ছিল নির্ঝরের। তবুও সে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে রেখেছিল সন্ধ্যাকে। তুমি আজ এত রাতে হঠাৎ এলে যে? তোমার তো আর কয়েক মাস পরে আসার কথা ছিল। তেমন তাই তো বলেছিলে ফোনে। কেন, আমি হঠাৎ আসাতে তুমি খুশি হওনি? কথা ঘুরিও না তো। আমি তো একটা সিম্পল কথা জিজ্ঞেস করলাম, আগে তার উত্তর দাও।
নিজেকে নির্ঝরের বাহুবন্ধন থেকে ছাড়াতে ছাড়াতে কথাগুলো বলছিল সন্ধ্যা। একটা সিক্রেট মিশন ছিল ঢাকার পাশে। কাজ শেষ হয়ে যাওয়ার পর সবাই হোটেলেই ফিরে গিয়েছিল, কিন্তু তোমার কথা খুব মনে পড়ছিল। ভাবছিলাম তোমার এত কাছে থেকেও তোমায় কাছে পাবো না, এ কীভাবে হয়। তাই বেরিয়ে পড়লাম। শেষ কথাটি বলার সময় নির্ঝরের চোখ যায় সন্ধ্যার পিছনে দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে। নির্ঝরের চোখ অনুসরণ করে সন্ধ্যাও নিজের পিছনে ফিরে তাকায়, তারপর বলে, ও আমার বান্ধবী স্নেহা। আমার একা থাকতে ভালো লাগছিল না, তাই ওকে বাসায় ডেকে নিয়েছি। সন্ধ্যার কথা শেষ হতেই স্নেহা নির্ঝরের দিকে এগিয়ে এসে বলল, হ্যালো মিস্টার নির্ঝর চৌধুরী, নাইস টু মিট ইউ। স্নেহার পরনেও ছিল লাল রঙের নাইটি, যার উপরিভাগে ভালো করে তাকালেই শরীরের অবয়ব স্পষ্ট বোঝা যায়। চকিতেই নিজের চোখ নামিয়ে নেয় নির্ঝর, তবুও সৌজন্যতার খাতিরে স্নেহার কথার প্রতি উত্তর করে, সেম টু ইউ মিস আর মিসেস। নো, আই অ্যাম সিঙ্গেল, ইউ কল মি অনলি সিদ্ধা। ও ওকে মিস সিদ্ধা, অনেক রাত হয়ে গেছে, আপনার সঙ্গে বাকি আলাপ না হয় আগামীকাল করব। হ্যাভ ইউ রেস্ট নাও। সন্ধ্যা, আমি রুমে গেলাম বলেই মাথা নিচু করে নিজের রুমে চলে গেল নির্ঝর। রাতের প্রায় শেষ ভাগে হঠাৎই ঘুম ভেঙে যায় নির্ঝরের। স্বভাবতেই সে তার পাশে ঘুমন্ত সন্ধ্যাকে হাত ধরে খোঁজার চেষ্টা করছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে সে নিজের পাশে সন্ধ্যার কোনো অস্তিত্ব পেল না। এতে করে চোখের ঘুম যেন হঠাৎই উবে গেল নির্ঝরের। শোয়া থেকে উঠে সে বেড সাইডের লাইটটা অন করলো, তারপর ধীর পায়ে বাথরুমের সামনে গিয়ে নিচু গলায় বার কয়েক সন্ধ্যা সন্ধ্যা বলে ডাকলো। ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে বাথরুমের দরজা ধাক্কা দিল। দরজা ধাক্কা দিতেই সে ভিতরে ঢুকে দেখলো যে ভিতরে কেউই নেই। অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে নির্ঝর। সে দ্রুতই নিজেদের রুম থেকে বেরিয়ে যায় সন্ধ্যাকে খোঁজার উদ্দেশ্যে। পুরো ঘরের মধ্যে যখন নির্জন, কোথাও সন্ধ্যাকে খুঁজে পাচ্ছিল না, তখন সে গেস্ট রুমের দিকে হাঁটতে লাগলো, যেখানে স্নেহাকে থাকতে দেওয়া হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, নির্জন যতই গেস্ট রুমের দিকে এগোচ্ছিল, ততই তার কানে এক অদ্ভুত গঙ্গানীনের শব্দ স্পষ্ট হচ্ছিল। সে দ্রুত গেস্ট রুমের দরজার নব চাপ দিতেই দরজা খুলে গেল। পুরো ঘর অন্ধকার থাকায় সে রুমের দরজার পাশে লাগোয়া লাইটের সুইচ অন করলো। রুমের লাইট জ্বলতেই সে যা দেখলো তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না নির্ঝর। ঘটনার আকস্মিকতায় তার বাকশক্তি যেন পুরোপুরি হারিয়ে গেল। বর্তমান, এটা কি ছিল সন্ধ্যা? তুমি তাহলে? আর বলতে পারল না নির্ঝর। তার গলা আটকে এলো। তখন খানিকটা উঁচু গলাতেই সন্ধ্যা বলে উঠল, হ্যাঁ, তুমি যা ভাবছো আমি তাই। আমি কোনো স্বাভাবিক নারী নয়, আমি একজন সমকামী, বুঝলে? আমি একজন সমকামী, আর এটাই আমার আসল রূপ। এতগুলো দিন যে রূপ আমার তুমি দেখেছো, তার সবটাই সাজানো মিথ্যে, আর এটাই সত্যি। তাহলে আমাকে কেন বিয়ে করলে? আমি তোমাকে বিয়ে করতে চাইনি, বাবা জোর করে আমাকে বিয়ে দিয়েছে তোমার কাছে। আমি যদি তোমাকে বিয়ে না করতাম, তাহলে বাবা আমাকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করতেন। আমি শত চেয়েও বাবাকে বোঝাতে পারিনি আমার দিকটা, তাকে বোঝাতে পারিনি আমার চাহিদার দিকটা, তাই সে পর্যন্ত আমার তোমাকে বিয়েটা করতে হলো। কিন্তু তুমি যখন এখন সবটা জেনে গেছো, তখন আমাদের ডিভোর্স আর কোনো বাধা থাকবে না। আমি যত দ্রুত সম্ভব ডিভোর্সের কার্যক্রম শুরু করব। এবার বাবারও আর কিছু করার থাকবে না। এক নিমিষে সবটা শেষ করে দিয়ে সন্ধ্যা সিনহাকে নিয়ে সে রাতেই চলে গিয়েছিল। কিন্তু সন্ধ্যার কাছে যে জিনিসটা এতটা সহজ, নির্ঝরের কাছে ততটা নয়। সে তখনও দরজার পাশে টেবিলটা ধরে থম মেরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে তা যেন সে বুঝতেই পারছে না। সন্ধ্যা যা বলে গেল তাও যেন তার বিশ্বাস হচ্ছে না।
সবটাই যেন ভ্রম মনে হচ্ছে। সন্ধ্যা যে তার প্রথম প্রেম, তার প্রেমানুভবের মানুষ যে এই সন্ধ্যা আর সেই সন্ধ্যা কিনা।